হ্যালো বন্ধুরা, আজকে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি মাই ড্যাডি হাইডস হিজ পাওয়ার চ্যাপ্টার 6 থেকে 10 পর্যন্ত। লিলিথ সেই গলিতে গিয়ে দেখে আর বলে, এই ছোট ছোট খারাপ ছেলেরা। সেই দুই ছেলে এনককে দেখে মাটিতে মাথা ঠেকিয়ে সম্মান জানায় আর ক্ষমা চায়। এনক বলে, যথেষ্ট হয়েছে, এখানে কি হচ্ছে? সেই ছেলেটা বলে, আমাকে সে সম্মান করেনি, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। লিলিথ রেগে গিয়ে বলে, তুমি কাউকে মারলে শুধু এই কারণে যে তারা তোমাকে সালাম করেনি? একটা ছোট বাচ্চাও এমন করে না। সেই ছেলেটা বলে, কি পুরোহিত, আমি একজন অক্টোভা। তবে লিলিথ অক্টোভার নাম শুনে বলে, ওয়াও। তারপর নিজের মনে ভাবে, অ্যাবিলিটি ব্যবহারকারীদের মধ্যে অক্টোভা 6 জনের মধ্যে চতুর্থ স্থানে আছে। লিলিথ বলে, তুমি কি মনে করো শুধু অ্যাবিলিটি থাকার কারণে তুমি মানুষকে এভাবে মারতে পারো? ছেলেরা একজন আরেকজনকে বলে, তুমি কি সত্যিই মানুষকে এমনভাবে আঘাত করতে পারো? আরেকজন বলে, ঠিকই পারে। তাদের দেখে এনক বলে, ঝামেলা করা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। তারা যাওয়ার আগে আবার সম্মান জানায় আর চলে যায়। লিলিথ নিজের মনে ভাবে, একটা বিপ্লব সত্যিই দরকার বাবা। তারপর লিলিথ বাবাকে বলে, রাজধানীর জীবন সত্যি অসাধারণ। এনক লিলিথকে বলে, এই রাজকুমারী, তুমি কি জানো? লিলিথ তখন পিছনে থাকা ছেলেটার কথা মনে করে তার কাছে যায় আর বলে, তুমি কি ঠিক আছো? সেই ছেলেটার মুখ দিয়ে রক্ত বের হয়, এইটা দেখে লিলিথ অবাক হয়ে যায়। লিলিথ তার কাছে থাকা রুমাল ছেলেটাকে দেয় মুছার জন্য আর বলে, আগে রক্তটা পরিষ্কার কর। সেই মার খাওয়া ছেলেটা রুমালের ওপর থাপ্পড় মেরে সরিয়ে দেয়। লিলিথ বলে, হঠাৎ তোমাকে স্পর্শ করার জন্য দুঃখিত। লিলিথ রুমালটা রেখে দিয়ে বলে, আমি এটা এখানেই রেখে দিচ্ছি। লিলিথ ছেলেটার মুখ দেখে নিজের মনে ভাবে, আমি এইমাত্র দেখলাম ছেলেটিকে মারধর করা হচ্ছে, তাই এটা ভেবে আবার খারাপ লাগছে। কিন্তু সে কি সুদর্শন না? লিলিথ গালে হাত দিয়ে অবাক হয়ে নিজের মনে বলে, কালো চুল আর লাল চোখ, যদি সত্যিই উপন্যাসের জগৎ এই হয় তাহলে একটি নিয়মই পরম, হ্যান্ডসাম এক্সট্রা বলে কিছু নেই। যদি তাই হয় তাহলে এই বাচ্চাটি অবশ্যই। লিলিথ তার নাম জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ছেলেটা কিছু না বলে উঠে যায়। এনক সামনে হাত দিয়ে বলে, এই বাচ্চা, খুব ব্যথা করছে, তুমি কি দাঁড়াতে পারবে? বাচ্চাটা কারোর কথা না শুনে এখান থেকে চলে যায়। এনক তাকে থামতে বলে, কিন্তু সে থামে না। এনকের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লিলিথ বাচ্চাটাকে থামতে বলে, 1 মিনিট, থামো। এনক লিলিথকে থামতে বলে, হ্যাঁ রাজকুমারী, অনেক মানুষ আছে যারা নভেলসদের পছন্দ করে না। ছেলেটা অস্বস্তিকর মনে হচ্ছে, আপাতত এখানেই ছেড়ে দেওয়া যাক। এনক তার দিকে তাকিয়ে থাকে আর লিলিথ নিজের মনে বলে, হ্যাঁ, এটা অবশ্যই উপন্যাসের জগৎ, মূল কাহিনী স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে। এটা অবশ্যই দুই নায়কের মধ্যে প্রথম সাক্ষাৎ, যাকে একটি সুযোগ হিসাবে বর্ণনা করা হয়েছিল। এনক বলে, চলো রাজকুমারী। লিলিথ বলে, ঠিক আছে। লিলিথ বাবাকে ডাকে। এনক বলে, কি হয়েছে লিলিথ? লিলিথ বলে, আমি কি যাকে খুশি তাকে বন্ধু বানাতে পারি? এনক বলে, তুমি কি বলতে চাইছো? লিলিথ বলে, আমি যেহেতু একজন নবেল, তার মানে কি আমি সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করতে পারি না? এনক বলে, একদমই না লিলিথ, সে সম্ভ্রান্ত হোক, সাধারণ হোক, এবিলিটি ব্যবহারকারী হোক অথবা এবিলিটি ব্যবহার করতে না পারুক, তাতে কিচ্ছু আসে যায় না। যতক্ষণ তুমি খুশি থাকো, তুমি যে কারোর সাথেই বন্ধু। এনক বলে, হ্যাঁ সত্যি। লিলিথ বলে, আগের সেই ছেলেটা, ভাবছি সে কোথায় গেল? আমি জানি না কেন, কিন্তু আমি তাকে নিয়ে চিন্তা করতে থাকি। এনক বলে, তুমি কি এমন কাউকে নিয়ে এত আগ্রহী যার সাথে তুমি এইমাত্র দেখা করেছ? হ্যাঁ, আমার মনে হয় আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। বাবা, তুমি কি আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারবে? তার আঘাতের চিকিৎসা কেমন হয়েছে তা জানতে আমি আগ্রহী, আর আমি তার সাথে কথা বলতেও চাই। লিলিথের কথা শুনে এনক হাসতে থাকে। সে লিলিথকে কোলে নিয়ে খুশি হয়ে বলে, আমি একজন পরীকে জন্ম দিয়েছি। লিলিথ বলে, তুমি আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করবে? এনক বলে, হ্যাঁ চলো এটা করি, অবশ্যই আমাদের উচিত। আমি কখন আমার রাজকন্যাকে না বলেছি? লিলিথ খুশি হয়ে বলে, বাহ,
তুমি সেরা বাবা, ধন্যবাদ। লিলিত নিজের মনে বলে, যদি মূল কাহিনী এখনও কার্যকর থাকে তাহলে চেশায়ারের এখন মার্কুইস অনিক্সের এস্টেটে থাকা উচিত। আমি জানি সে কোথায়। অপেক্ষা করো চেশায়ার, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে খুঁজে বের করব। এই শহরের নাম মার্কুইস অনিক্স এস্টেট। এখানে এক লোক বলে, জোনাথন, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এই লোকটাকে জন বলে ডাকবো কারণ তার নাম এখনও জানা যায়নি। এখানে সেই ছেলেটাকে লিলিত মনে পড়ে। সে চেশায়ার, তাকে এখানে দেখানো হয়। আরেকজন বলে, তুমি যদি ওই ছেলেটিকে বের করে দাও তাহলে কি করবে? এখানে দুই নবেল মিলে এই ছেলেটাকে গালি দিচ্ছে। জোন বলে, এই বাড়িতে ওই পাগলটাকে আমি রাখতে পারছি না। আরেক নোবেল, যার নাম টনি, সে বলে, চুপ করো, তুমি আমার কাছ থেকে কি আশা করো? যদি আমরা তাকে অসাবধানতার সাথে বাইরে ফেলে দিই, এলোমেলো এবিলিটি পরীক্ষায় সে যদি ধরা পড়ে, তাহলে কি হবে? যদি তারা আবিষ্কার করে যে সে একজন এবিলিটি ব্যবহারকারী, তাহলে তারা তার বংশধরা তদন্ত করবে। তারা জানতে পারবে সে আমার রক্তের। তাহলে আমি কেবল অবৈধ সন্তানের জন্মদাতাই হব না, বরং তাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেব। যেই নোবেল জোন রেগে গিয়ে বলে, তুমি তো সেই নিরর্থক ছেলেটির অস্তিত্বের কথা বিশ্ববাসীর কাছে ঘোষণা করার পরিকল্পনা করছো না, তাই না? টনি বলে, সেই জন্যই আমরা তাকে আটকে রাখব এবং গোপনে বড় করব। যার বেশি রাগ হচ্ছিল সে বলে, তাহলে তাকে মেরে ফেলো, যেন কেউ না জানে আমি তার মতো একই বাতাসে শ্বাস নিতেও পারছি না। এই সব শুনে টনি চুপ হয়ে থাকে আর বলে, কখনো এরকম কিছু চেষ্টা করো না, আমি অন্য কোনো কিছুতে হস্তক্ষেপ করব না। আর এখান থেকে চলে যায়। জোন চেশায়ারকে মেরে বলে, তুই নোংরা বালক। আর চেশায়ার চুপ করে শুধু দেখতে থাকে, কোনো প্রতিরোধ করে না। চেশার সামনে দেখে সেই ঘুষি অনেক আস্তে তার সামনে আসছে, মানে তার অ্যাবিলিটি যে কোনো কিছু স্লো করে দেখতে পারে। চেশার ভাবে, আমার মতো কারো কি সত্যি এই ক্ষমতা আছে? কারণ আমি একজন অ্যাবিলিটি ব্যবহারকারীর। আমি খুব ক্লান্ত। আর জোন সেই ঘুষি এখনো মারতেই আছে। আর চেশায়ার বলে, আমি শুধু চাই এটা ইতিমধ্যেই শেষ হয়ে যাক। চেশায়ের নিচে শুয়ে বলে, মরে যাওয়াটা সহজ হতো, আমার কি মরতে খুব ভয় পাচ্ছে? চেশায়ার পকেট থেকে লিলিতের রুমাল বের করে। এখানে চেশায়ার লিলিথের সাথে যা কথা হয়েছিল সেগুলো মনে করতেছে। যখন লিলিথ রুমাল দিয়েছিল, চেশায়ার রুমাল হাতে নিয়ে বলে, ওই নবেল মেয়ের রুমাল, আমি এটা কেন নিলাম? আমি শুধু মরতে চাই। এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। লিলিথ আর এনোক কথা বলতে বলতে রাজপ্রাসাদে ফিরে আসছে। লিলিথ এত বড় রাজপ্রাসাদ দেখে খুশি হয়ে বলে, ওয়াও, এত বড়! গেট খোলার সময় লিলিথ বলে, বাবা একটু দাঁড়াও। এনোক বলে, কেন? লিলিথ বলে, আমাকে আগে প্রস্তুতি নিতে দাও। এনোক বলে, আরে খাবড়ে যাওয়ার কিছু নেই রাজকুমারী। লিলিথ বলে, বাবা তুমি কি চিন্তিত হচ্ছ না? 7 বছর হয়ে গেল তুমি তোমার পরিবারকে দেখোনি। লিলিথ আর এনোক ভিতরে ঢোকার পর কিছু মেড আর বাটলার দৌড়ে আসে। বাটলারের নাম রেম। রেম বলে, তুমি সত্যি ফিরে এসেছ? এনক রেমকে বলে, হে রেম, অনেকক্ষণ হয়ে গেল। রেম লিলিতকে দেখে বলে, ওহ আমার ঈশ্বর, এটা তো স্বর্গ! ওহ, এটা তো ছোট মাস্টার। লিলিত রেমকে দেখে বলে, হ্যালো, আমার নাম লিলিত। রেম অবাক হয়ে কাকিয়ে থাকে। রেম বলে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো মিস লিলিত। আমার নাম রেমিয়ান স্যান্তোস। দয়া করে আমাকে রেম বলে ডাকো। দুইজন মেয়ে লিলিতকে দেখে বলে, ওহ, তুমি দেখতে দেবদূতের মতো। তুমি দেখতে ঠিক সেই ইয়াং মাস্টারের মতো, এত সুন্দর। এনক রেমকে বলে, তুমি কতক্ষণ আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবে? রেম বলে, আমি তো ভালো ব্যবহার করাটা ভুলেই গিয়েছিলাম। আমি খুবই দুঃখিত ইয়াং মাস্টার। মিস লিলিত, আমার 50 বছরের জীবনে আমি কখনো এত আবেগে ভরার সময় দেখিনি। এনক বলে, এত হইচই বন্ধ করো। রেম বলে, আমরা শুনেছিলাম পবিত্র নাইটরা ছোট মাস্টারকে ফিরিয়ে আনার জন্য রাজকীয় নির্দেশ পেয়েছে, কিন্তু সত্যি বলতে আমাদের কারোরই, এমনকি প্রধান মাস্টারেরও খুব বেশি আশা ছিল না। এনক বলে, আচ্ছা, আমার মুখ দেখে মনে হচ্ছে ও বেশ অবাক হবে। রেম বলে, অবশ্যই, সে খুব খুশি হবে। লিলিথ মনে মনে বলে, উনি যখনই আসেন সবাই চুপ হয়ে যায়, যেন তার সামনে কিছু বলার সাহসই নেই। এনকের বাবার নাম নর্ডিক রুবেনস্টাইন। আমার বাবার মতোই একজন বড় মানুষ হিসেবে আমার দাদুরও অনেক ক্ষমতা আছে। যখন আমি তার সম্পর্কে পড়ি,
তখন মনে হয় তিনি বইয়ের পাতার ভেতর থেকেও সম্মান নিয়ে বেরিয়ে আসেন। মূল গল্পে তিনি চেশায়ারের প্রতি খুব ভালো ছিলেন। তিনি দেখাতেন যেন কিছু যায় আসে না, কিন্তু আসলে সবকিছু নজরে রাখতেন। আমি আশা করি সেও আমার প্রতি ভালো হবেন, কিন্তু এটা হয়তো বেশি আশা করা। রেম বলে, যাই হোক, লেডি অর্ডিয়াও এখানে আছে। এঙ্ক বলে, আমার বোন? রেম বলে, হ্যাঁ। লেডি অর্ডিয়া বিশ্বাস করতেন তুমি ফিরে সে আসবে। গত 2 সপ্তাহ ধরে ইয়াং মাস্টারদের সাথেই আছে। লিলিথ মনে মনে বলে, আমি জানতাম বাবার একটা বোন আছে, কিন্তু মূল গল্পে তার নাম কখনো বলা হয়নি। এই প্রথমবারের মতো তার নাম শুনছি। লিলিথ মনে মনে ভয় পেয়ে বলে, বাহ, এটা সত্যিই ঘটছে। রেম বলে, আমি ডাইনিং কর্মীদের বলবো যেন তারা আগের চেয়েও বড় ভোজ প্রস্তুত করে। এটা দেখে মন ভালো হয়ে যায়, কাজ করার ইচ্ছা বাড়ে। ঘরের মেন দরজা খুললে লিলিথ অবাক হয়ে যায়। লিলিথ মনে মনে বলে, এটা কি আসল সোনা? এটা নিশ্চয়ই আসল সোনা, তাই না? ইনক লিলিতকে দেখে বলে, কি হয়েছে রাজকুমারী? লিলিত বলে, ও কিছুই না। জেমস ব্রাউন শুধু তার শক্তিই নয়, তার ধন সম্পদও লুকিয়ে রেখেছিলেন। লিলিত মনে মনে বলে, সে কি একটু বেশি সাহস নিয়ে এগোচ্ছে না? আমি খুব ভয় পাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। লিলিত তার বাবাকে আটকায় আর বলে, আহ বাবা, অপেক্ষা করো। লিলিত আর এনক ভিতরে এসে দেখে তার বাবা আর বোন অপেক্ষা করছে। এনকের বোনের চুলও সাদা। এনকের বোন এনককে দেখে মুখে হাত দিয়ে বলে, উহ, আমার ঈশ্বর, এনক। এনক তার বাবাকে বলে, আমি ফিরে এসেছি বাবা। লিলিত মুখে হাত দিয়ে মনে মনে বলে, তার উপস্থিতি কোনো মজা নয়, কত ভয় লাগছে। এনকের বাবা উঠে এসে এনকের কাছে দাঁড়ায়। এনক মজা করে বলে, তোমাকে শেষবার দেখার পর থেকে তুমি বেশ বুড়ো হয়ে গেছ। অনেক কষ্ট হচ্ছে, তাই না? এই কথা শুনে এনকের বাবা রেগে গিয়ে লাঠি দিয়ে মারতে যায়। এনকের বোন বলে, বাবা, এখানে একটা বাচ্চা আছে। লিলিত ভয় পেয়ে কাঁপতে থাকে। এনকের বাবা বলে, এটা কি তোমার মেয়ে? এনক বলে, এর দ্বারা তুমি কি বোঝাতে চাও? সে আমার রাজকন্যা। এনকের বাবা বলে, তুমি 7 বছর ধরে একাই তাকে বড় করেছ। তুমি কোথায় আছো কেউ জানে না, একটা খবরও পাঠাওনি। লিলিত মনে মনে ভাবে, সে হয়তো ভাবছে আমি কেন 7 বছর ধরে তার ছেলেকে তার থেকে দূরে রেখেছি। আমি যদি দাদু হতাম তাহলে হয়তো এমন কাউকে পছন্দ করতাম না। আচ্ছা, আমি আশা করেছিলাম সেও এরকম প্রতিক্রিয়া দেখাবে। লিলিত মনে মনে বলে, হতাশ হও না লিলিত, এটা স্বাভাবিক। আমি চাই না কেউ আমাকে অপছন্দ করুক, কিন্তু ভয় লাগছে। লিলিত এত ভয় পেয়ে যায় যে ভুল করে ক্ষমা চাইতে চায়, যদিও কেউ কিছু বলেনি। অ্যানক বলে, রাজকুমারী লিলিত, আমার রাজকন্যাকে কিসের জন্য ক্ষমা চাইতে হবে? ইনকের বাবা লিলিথকে কাছ থেকে দেখতে চায়। ইনক তার বাবাকে বলে, বাবা, দয়া করে তোমার মুখের ভাব নরম করো, তুমি আমার রাজকন্যাকে ভয় পাইয়ে দেখছ। লিলিথ মনে করে সে আমাকে মারতে আসছে। এনকের বাবা ধীরে ধীরে লিলিথের মাথায় হাত রাখে আদর করার জন্য। লিলিথ অবাক হয়ে দেখে, মনে করেছিল সে এসে আমাকে মারবে। এনকের বাবা লিলিথের গাল ধরে টানতে থাকে নরমভাবে। ইনক দূর থেকে দেখে হাসে। লিলিথ খুশি হয়ে মনে মনে বলে, দাদা, আমার ওপর এমন করছে। লিলিথ এনকের বাবাকে দাদা বলে ডাকে। লিলিত বলে, আমি লিলিত, আমার বয়স 7 বছর। লিলিথের দাদা তাকে কোলে নেয়। লিলিত বলে, দাদু, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। দাদু বলে, সত্যি। লিলিত দাদুকে জড়িয়ে ধরে। দাদু বলে, আমি তোমার দাদু। এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। এইটা হচ্ছে চ্যাপ্টার 8। লিলিত আর এনকের বোন একসাথে যাচ্ছে। এনকের বোন বলে, লিলিত, তোমার কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিই। লিলিত বলে, কাজিন? এনকের বোন বলে, আমার 2 ছেলে আছে, আসলে ওরা যমজ। ওরা একটু দুষ্টু, যা আমাকে চিন্তিত করে, কিন্তু ওরা মনে মনে ভালো ছেলে। তারা সব সময় একটা ছোট ভাই বা বোন চেয়েছে। আমি নিশ্চিত তারা তোমাকে খুব পছন্দ করবে। লিলিথ মনে মনে বলে, ঠিক আছে, যদি তারা আমার মাসির ছেলে হয় তাহলে তারা অবশ্যই পরিবারের দায়িত্বপ্রাপ্ত হবে। অ্যান্ট্রেস ডুকাল পরিবারের যমজ দায়িত্বপ্রাপ্ত। তারা হলো এনক রুবিনস্টাইনের ভাগ্নে। তাদের একজন হবে বিশেষ যোদ্ধা,
আর অন্যজন হবে জাদু চালানো এনকের বোন তরবারি বলে, ব্যবহারকারী। আচ্ছা, আমাদের থিও একটু দুর্বল, তাই আমি তাকে নিয়ে চিন্তিত। লিলিথ বলে, ও, আমি বুঝতে পারছি। এনকের বোন লিলিথকে ঘরে নিয়ে আসে আর জোরে ডাক দেয়, এই ছেলেরা, দেখো কে এসেছে। লিলিথ ভাবে, এই গল্পে যেখানে মানুষ প্রায়ই মারা যায়, শেষে দুজনও মারা যায়। বাবার দত্তক ছেলে চেশায়ারের মতো, যাদের কাছে সে সত্যি তার মন খুলে দিয়েছিল, তাদের মধ্যে এই যমজ ছেলেরাও ছিল। তাই যখন তারা, যাদের সেই নিজের ভাইয়ের মতো দেখত, মারা যায়, চেশায়ার প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। যাই হোক, এগুলো মনে হচ্ছে কেউ কপি করে পেস্ট করেছে। সামনে দুই যমজ লিলিথকে দেখে বলে, ওহ, তুমি কি এটা দেখতে পাচ্ছ? কি? সে খুব ছোট। এনকের বোন বলে, ওরা দেখতে একদম একই রকম, তাই না? এটা বলতে লজ্জা লাগে, কিন্তু যখন ওরা আমাকে ধোঁকা দিতে চায়, তখন আমি, তাদের মা, ওদের আলাদা করতে পারি না। লিওন, থিও, তোমার কাকা একটু আগে ফিরে এসেছে। আর এই সুন্দরীটা তোমার কাজিন, তার নাম লিলিথ। থিও লিলিথের কাছে এসে বলে, বাহ লিলিথ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমি থিও অ্যান্ট্রেস, 12 বছর বয়সী। লিলিথ মনে মনে ভাবে, তাহলে এটাই থিও। মূল গল্পে তিনিই প্রথম মারা যান। থিও, যার 19 বছর বয়সে একজন বিশেষ যোদ্ধা হবার কথা ছিল, সে একটু দুর্বল। গল্পে থিও ছিল ভদ্র আর যত্নশীল, আর সে চেশায়ারকে বড় ভাইয়ের মতো দেখাশোনা করত। একটা বিরল অসুখের কারণে যোদ্ধা হওয়ার পর বসন্তে থিওর দুঃখজনক মৃত্যু হয়। সময় অনুযায়ী তার হয়তো 4 বছরেরও কম সময় বাকি আছে। লিলিথ থিওর কাছে এসে খুশি হয়ে বলে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো বড় ভাই। আমি লিলিথ, আমার বয়স 7 বছর। থিও লিলিথের গালে হাত দিয়ে বলে, আহ, খুব সুন্দর। থিও লিওনকে বলে, লিওন, তোমারও লিলিথকে হ্যালো বলা উচিত। লিওন বলে, বোকা, 7 বছর বয়স আমি অনেক লম্বা ছিলাম। লিওনের মা বলে, কি, তুমি কি তোমার ছোট বোনকে ডামি বলেছ? লিওনের মা লিলিথকে হেসে বলে, লিলিথ, যদিও তোমার ভাইরা দেখতে একরকম, তাদের স্বভাব একেবারে আলাদা। থিও দয়ালু আর শান্ত, আর লিওন দুষ্টু, যা আমাকে চিন্তিত করে। লিওনের মায়ের কথা শুনে খারাপ লাগে, তাই বলে, তুমি কি বলছো? লিওনের মা রাগ করে বলে, লিওন, নিজের আচরণ ঠিক করো আর ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। আমি কতবার বলেছি, যদি তুমি এমন করো, মেয়েরা তোমাকে পছন্দ করবে না। তুমি ওই বিশাল মাকড়সা দিয়ে লেডি ব্যালেরিনাকে ভয় দেখিয়েছ, কয়দিন হয়নি। তুমি কি আবার শাস্তি পেতে চাও? লিওন বলে, লেডি মেরিকা ব্যালেরিনা বলেছিল সে মাকড়সা পছন্দ করে, তাই আমি তার জন্য এটা এনেছি। লিওনের মা বলে, সে শুধু বন্ধুত্ব করতে চেয়েছিল বলেই বলেছে, আসলে সে লোমশ মাকড়সা পছন্দ করে না। কোনো মেয়ে এমন কিছু পছন্দ করবে? লিলিথ মনে মনে বলে, ছেলেদের মানুষ করা নিশ্চয়ই কষ্টকর। লিওন, যার ভবিষ্যতে জাদু চালানো শব্দশিল্পী হওয়ার কথা ছিল, সে খেলাধুলা খুব পছন্দ করে আর কথা একটু ঘুরিয়ে বলে, যার কারণে সে চেশায়ারের সাথে প্রায়ই ঝগড়া করত। তবুও সে চেশায়ারকে খুব গুরুত্ব দিত। মূল গল্পে 2য় খণ্ডে একটা বিশাল দানবের যুদ্ধ হয়। লিওন সেখানে মারা যায়। সে চেশায়ারের সামনে দাঁড়িয়ে তার হয়ে আক্রমণ করে। সেই অংশটা খুবই কষ্টের ছিল। লিলিথ মনে মনে বলে, আমার মনে হচ্ছে আমি আবার কাঁদব। এটা তাকে একই সাথে সাহসী আর দুঃখজনক মনে করায়। লিলিথ লিওনকে ভাইয়া বলে ডাকে আর বলে, তোমার সাথে দেখা করে আমি খুব খুশি। চলো আমরা ভালোভাবে মিশে যাই। তুমি চাইলে আমরা একসাথে মাকড়সাও ধরতে পারি। হে হে, আমিও বড় মাকড়সা পছন্দ করি। মনের মধ্যে বলে, আমি তোমার কাছে যেতে চাই। লিওন লিলিথের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। সে লিলিথের গাল টানতে শুরু করে, তারপর জোরে টানে। লিলিথ ব্যথা পায়। লিওনের মা ভয় পেয়ে বলে, এটা হতে পারে না লিওন। লিওন হাত ছেড়ে দেয়। থিও বলে, লিওন, তুমি ওকে এত জোরে চিমটি মারলে কেন? লিলিথ ব্যথা পেয়ে চোখে পানি চলে আসে, তার গাল ফুলে যায়। লিলিথ মনে মনে বলে, কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কাঁদতে চাইনি। এটা কেন হলো? ঠিক যখন আমি মূল গল্পটা ভাবছিলাম, তখনই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। লিওন বলে, আমি তো শুধু। লিওন মনে মনে বলে, আমি শুধু ভেবেছিলাম সে খুব সুন্দর। লিওনের মা রাগ করে বলে, লিওন, তাড়াতাড়ি ক্ষমা চাইবে, তাই না? লিলিথ বলে,
আন্টি আমি ঠিক আছি। লিওন পরে ক্ষমা চায়। লিলিথ মনে মনে বলে, ওহ কত দুঃখজনক। লিলিথ লিওনকে বলে, না ভাই, আমি ঠিক আছি, একটুও ব্যথা করছে না। হঠাৎ কান্নার জন্য আমি দুঃখিত। পরের বার দয়া করে একটু নরম হও। লিওন লিলিথের দিকে তাকিয়ে থাকে। লিলিথ আর সবাই খাবারের কাছে যায়। সে সামনে দেখে অবাক হয়ে যায় এতগুলো খাবার দেখে। লিলিথ বলে, সত্যি অসাধারণ, সবকিছু প্রস্তুত। পাশে থাকা বাটলার বলে, তোমরা সবাই খাবারটা উপভোগ করো, ইয়াং লেডি আর ইয়াং মাস্টার। লিওনের মা লিলিথকে বলে, আজকে অনেক বেশি খাবে, ঠিক আছে? লিলিথ বলে, হ্যাঁ, আমি চেষ্টা করব সবকিছু খেতে। এত সুন্দর খাবার দেখে আমি একটু নার্ভাস হয়ে গেছি। আগে কোনটা খাবও বুঝতে পারছি না। লিলিথ চারপাশে তাকিয়ে দেখে টেবিল ভর্তি নানা রকম খাবার। তার চোখ বড় হয়ে যায়। সে বলে, এটা তো একেবারে রাজকীয় ভোজের মতো। এত কিছু আগে কখনো দেখিনি। এনকের কি হবে? এনকের বাবা বলেন, সে বলেছে ব্যাগ খোলার পরপরই আমাদের সাথে যোগ দেবে। চলো আমরা আগে খেয়ে নিই। লিলিথ মনে মনে বলে, তাহলে এই খাবারগুলো কেমন হয়? আমি খুব নার্ভাস, স্বাদ ভালো কিনা তাও বলতে পারছি না। সে একটা ছোট চামচে খাবার তুলে নেয়। তার দাদা পাশে বসে বলেন, আমি শুনেছি তুমি একটা গোলমাল করেছ। লিওনের মা বলেন, বাবা, লিওন লেডি ব্যালেরিনার কাছে ক্ষমা চেয়েছে, আমিও দুঃখিত। তাই আমরা যাওয়ার আগে আমি কাউন্টেস ব্যালেরিনার সাথে চা খেতে চাই। লিলিথ খাওয়ার সময় ভাবে, তারা আগে একটা বিশাল মাকড়সা সম্পর্কে কিছু বলেছিল। মনে হচ্ছে ঘটনাটা প্রত্যাশার চেয়েও বড় হয়ে উঠেছে। দাদা বলেন, তোমার মা কিভাবে ঝামেলা করেছে সে সম্পর্কে আমি অনেক গল্প শুনেছি, কিন্তু আমি শুনেছি তুমিও এখানে আলোড়ন সৃষ্টি করেছ। আমার মনে হয় আমার কিছু বলা দরকার। তুমিও একজন রুবিনস্টাইন। তোমার বয়স এখন 12, তাই তোমার এই নামের গুরুত্ব বোঝা উচিত। যে কোনো ঝামেলা এড়াতে সব সময় সাবধানে কাজ করো, আর নিজের আচরণ ভালোভাবে ভাবো। সঠিক ভদ্রতা মেনে চলো, বেপরোয়া আচরণ করো না। এমন আচরণ করো যা অন্যদের জন্য উদাহরণ হতে পারে। লিওন বলে, হ্যাঁ দাদা, আমি আশা করি এখন থেকে আমাদের পরিবারের নাম নিয়ে আর কেউ খারাপ কিছু বলবে না। লিওন বলে, আমি সত্যি দুঃখিত। লিলিথ মনে মনে বলে, দাদু ঠিক যেন মূল গল্পের মতো। তিনি একজন ভদ্র ও সম্মানিত মানুষের নিখুঁত উদাহরণ। তিনি এমনভাবে ভদ্রতা আর শালীনতা বজায় রাখেন যেন তার জীবনই এর উপর নির্ভর করে। আর যে কোনো অসম্মানজনক বা খারাপ আচরণের প্রতি তিনি খুবই বিরক্ত হন। তাই আমার কাঁদতে ইচ্ছে করছিল। একজন লোক লিলিথের সামনে এক টুকরো মাংস এনে রাখে। লিলিথ মনে মনে ভাবে, আমি কখনো ভালো ভদ্রতা শেখার সুযোগ পাইনি। সে সামনে রাখা মাংসের দিকে তাকিয়ে বলে, এই স্টেকটা আমি কি দিয়ে খাবো? আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। এইটা হচ্ছে মাই ড্যাডি হাইড হিজ পাওয়ার চ্যাপ্টার 9। লিলিথ মাংস খেতে না পেরে মনের মধ্যে ভাবে, আমি যদি একটু চিটিং করি তাহলে কি করব? আমার একটা সুযোগ আছে। থিও লিলিথকে বলে, তুমি খাচ্ছ না কেন? লিওন বলে, লিলিথ, তুমি কি ইতিমধ্যে পেট ভরে ফেলেছ? লিলিথ বলে, না না, এটা তা নয়। লিওনের মা লিলিথকে বলে, কি হয়েছে লিলিথ? লিলিথ মনের মধ্যে ভাবে, হঠাৎ এই স্পটলাইটের কি হলো? সব আমার ওপর পড়ল কেন? আমার কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? সত্যি বলতে কি, এটা স্বীকার করা ভালো হবে যে আমি টেবিলের আচরণ জানি না। যাই হোক, দাদু আর মাসি দুজনেই জানেন যে আমি আগে কখনো এই ধরনের বাসন ব্যবহার করিনি, কিন্তু বাবা আর আমার কারণে তারা সম্ভবত ইতিমধ্যেই সমস্যায় পড়েছে। যদি তারা দেখে যে আমি কতটা অজ্ঞ, তাহলে কি তাদের আরও খারাপ লাগবে না? বাবা এখনো এখানে আসছেন না কেন? এইসব ভেবে লিলিথ অন্ধকারে ডুবে যায়। এনক এখানে চলে এসে বলে, আমার অনেক দেরি হয়ে গেছে। লিলিথ খুশি হয়ে বলে, সে এখানে, জেমস ব্রাউন, আমার সেভিয়ার। এনক বলে, লিলিথ, চলো বাবার সাথে একসাথে খাই। লিওনের মা হকচকিয়ে যায় লিওনকে দেখে আর বলে, ও মা, গুড লিওন। লিওনের মা জোরে বলে, তুমি এত অভদ্রভাবে খাচ্ছ কেন? তোমার ছোট ভাই বোন এখানেই আছে। লিওন মাংসের টুকরোটা না কেটে আস্ত টুকরো মুখ দিয়ে ছিঁড়ে খাচ্ছে।
আর থিওকে দেখে বলে, থিও তুমিও। থিও লিওনের মতো খাচ্ছে না, তবে ছুরি দিয়ে কাটছে। লিওনের মা থিওকে বলে, কি তোমাকে এত অসাবধানতা বশত ছুরি চালাতে বলেছে? তুমি কি এটা ঠিকমতো করতে পারো না? আর দাদা এখানে চুপ হয়ে দেখছে। লিলিত দেখে খুশি হয়ে যার বলে, বাহ এই বাচ্চারা। থিও তাড়াতাড়ি মাংস কেটে টুকরো করে লিলিতের সামনে রাখে। লিলিত বলে, তারা আমার প্রতি যত্নশীল ছিল। লিওনের মা ওদেরকে দেখে বলে, ওরা এমন আচরণ করছে কেন? তুমি কি সত্যি তিরস্কার পেতে চাও? লিওনের মা বলে, বাবা আমি দুঃখিত, আমার উচিত ছিল। দাদা বলে, যথেষ্ট হয়েছে। লিওনের মা বলে, ক্ষমা করবেন। দাদা বলে, চলো খাওয়া যাক। লিলিত এখন একটা মাংসের টুকরো খেয়ে অনেক খুশি হয়ে যায়। এনক লিলিতের খাওয়া দেখছিল। দাদা লিলিতকে বলে, এই খাবার কি মজার ছিল? লিলিত বলে, হ্যাঁ দাদু। লিলিত বলে, এটা তো খুব সুস্বাদু। দাদা বলে, ভালো, অনেক খাও। বাহিরে এখন রাত হয়ে যায়। লিলিত আর এনত নিজের রুমে আসে। লিলিত রুম দেখে বলে, ওয়াও। এনক লিলিতকে বলে, তুমি কি এইটা পছন্দ করো? লিলিত অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ আমি এইটা অনেক পছন্দ করি। লিলিত বিছানায় শুয়ে বলে, বাহ বিছানাটা এত নরম আর তুলতুলে। এনক পাশে শুয়ে বলে, রাজকুমারী। লিলিত বলে, হ্যাঁ বাবা। এনক বলে, যে ছেলেটির সাথে আমরা আগে গলিতে দেখা করেছিলাম, তোমার কি তার কথা মনে আছে? লিলিত বলে, হ্যাঁ চেশায়ার। এনক বলে, আমি তাকে এক্ষুনি খুঁজে বের করব। আমি শীঘ্রই তাকে খুঁজে বের করতে পারব। একবার খুঁজে পেলে তাকে জিজ্ঞাসা করি তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। লিলিত বলে, ধন্যবাদ, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই। লিলিত মনের মধ্যে বলে, আমি শুধু নিজের কথা ভাবছিলাম, দুঃখিত, কিন্তু আপাতত বাবা যাই করুক না কেন, চেশায়ার খুঁজে বের করা কঠিন হবে। আগে আমরা দুর্ঘটনাক্রমে পথ পাড়ি দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার আর তা ঘটবে না। মূল গল্প অনুসারে সে আর বাবার সাথে 2 বছর দেখা হবে না। এই মুহূর্তে চেশায়ারকে লুকিয়ে রাখা হচ্ছে এবং মার্কুইস অনিক্সের এস্টেটে লালিত পালিত হচ্ছে। এদিকে বাবা 7 বছর পর ফিরে আসার পর সম্ভবত এখনও রাজধানী কিভাবে কাজ করে তা সম্পর্কে অজ্ঞ। তিনি এমন নন যে কাউকে খুঁজে বের করার জন্য ভূগর্ভস্থ অবৈধ গুদামের উপর নির্ভর করবেন। এনক লিলিথের দিকে তাকিয়ে থাকে, আর লিলিথ মনের মধ্যে ভাবে, আমার মনে হয় আমাকে সাহায্য করতেই হবে। এরপর লিলিথ এনককে জড়িয়ে ধরে ঘুমায়। লিলিথ বলে, চলো ঘুমাতে যাই বাবা, খুব বেশি চিন্তা করো না, তোমার মেয়ে সবকিছু দেখাশোনা করবে। এর পরের দিন রেম কিছু কাজের মেয়ে নিয়ে আসে। রেম বলে, এরা তোমার দেখাশোনা করার জন্য নিযুক্ত দাসী। এদের পরিচয় লিলিথের ব্যক্তিগত দাসী জেটি এবং জুন। কি নাম রে বাবা, জেটি মানে টিকটিকি। রেম বলে, আজ থেকে ইয়াং মাস্টারকে আটকে রাখা হবে, না অপেক্ষা করো। রেম বলে, তারা কখনো তোমাকে ছেড়ে যাবেন না। রেম লিলিথকে বলে, তুমি ঠিক আছো? লিলিথ বলে, হ্যাঁ ঠিক আছি। লিলিথ মনের মধ্যে বলে, অবশ্যই 7 বছর অনুপস্থিত থাকার পর তিনি পরিবারের প্রধান হিসেবে তার দায়িত্ব পুনরায় শুরু করতে ব্যস্ত থাকবেন। স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারছি। জেটি এবং জুন হল অভিজ্ঞ গৃহকর্মী, যারা আপনার ব্যক্তিগত পরিচারিকা হওয়ার জন্য 50 জনের মধ্যে প্রথম হয়ে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। জেটি বলে, হ্যাঁ একদম সঠিক, আমার নাম জেটি মেস। স্নানের পানির তাপমাত্রা সামঞ্জস্য করা, ছবি আঁকা এবং খাবার তৈরির টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করে আমি আপনার ব্যক্তিগত পরিচারিকা হিসাবে একটি পদ নিশ্চিত করেছি। গর্বের সাথে তাই, এই জুন আর আমি বোন। আমি বড়। হ্যাঁ, এইসবের জন্য টুর্নামেন্ট আছে, সিরিয়াসলি। আমি জুন। আমার 47টি পুশ আপ, 55টি সিট আপ এবং 3 মিটার দাঁড়িয়ে লম্বা লাফ দেওয়ার রেকর্ড আছে। সামগ্রিকভাবে প্রথম স্থানে রয়েছি। আমার ওপর আস্থা রাখতে পারেন যে আমি আমার সমস্ত মন ও প্রাণ দিয়ে আপনাদের সেবা করব। লিলিথ তাদের পরিচয় শুনে বলে, তোমাদের সাথে দেখা করে খুব ভালো লাগছে বোন জেটি এবং বোন জুন। 2 দাসী লিলিথকে এই রকম করতে দেখে হ্যারান হয়ে যায়। জুন লিলিথকে কোলে নিয়ে বলে, মিস তুমি এত ছোট আর আরাধ্য কেন? লিলিথ বলে, ক্ষমা করবেন। জুন বলে, ওই মোটা গালগুলো দেখো, ওরা যেন এক টুকরো ময়দার মতো, মনে হচ্ছে ওরা গলে যাবে। রেম এদেরকে দেখে বলে,
ঠিক আছে যথেষ্ট হয়েছে মেয়েরা, চলো শুভেচ্ছা শেষ করি। আমরা এখন আপনার আজকের সময়সূচি সম্পর্কে আপনাকে অবহিত করব। রেম বলে, মাস্টার আমাদের আজ থেকেই তোমার শিক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। তোমার শিক্ষকরা সকাল 10টায় আসবেন। লিলিত মনের মধ্যে বলে, রাজধানীতে পৌঁছানোর পরের দিনই আমাকে পড়াশোনা শুরু করার জন্য তারা কিছুটা অনুতপ্ত বলে মনে হচ্ছে। লিলিত খুশি হয়ে বলে, কিন্তু আমি ঠিক এটাই চেয়েছিলাম। লিলিত বলে, হ্যাঁ আঙ্কেল রেম, আমি পড়াশোনা করতে পারি, আমি এতে ভালো, আমি আমার সেরাটা দেব। রেম বলে, ও, আমার এটা মনে রাখা উচিত। তুমি সত্যিই সেই ইয়াং মাস্টারের মতো দেখতে যখন তুমি তার বয়সী ছিলে। আজ তো প্রথম দিন, তাই সম্ভবত এটি কেবল ভূমিকা হবে, এটি খুব বেশি কঠিন কিছু হওয়া উচিত নয়। একটু পরে ক্লাস চলাকালীন টিচার বাচ্চাদের পড়াচ্ছে, এখন এখানে দেখো, 2টো অ্যাপেল আছে, তাই না? কিন্তু তারপর আরও 2টি অ্যাপেল দেখা দেয়, তাহলে এখন 4টে অ্যাপেল আছে। 2 গুণ 2 সমান 4। লিলিত মনের মধ্যে বলে, ভাবছি এই বয়সে আমি প্রাথমিক বিদ্যালয়ের গুণন শিখছি। টিচার প্রশ্ন করে, এখন যদি আরও 2টি অ্যাপেল আবার দেখা যায়, তাহলে যদি তারা মোট 3 বার দেখা যায়, তাহলে কি হবে? লিওন বলে, 2 গুণ 3 সমান 6 হয়। টিচার লিওনকে বলে, তুমি তো আগে থেকেই সবকিছু জানো, কেন তোমাকে ইয়াং লেডিকে সুযোগ দিতে হবে না? থিও লিওনকে বলে, ঠিক বলেছ লিওন, লিলিত যখন পড়াশোনা করছে তখন তাকে বাধা দিও না। লিলিত নিজেই টিচারের পড়ানোর আগেই সব খাতায় লিখে ফেলে। লিলিত মনের মধ্যে বলে, বরং তুমি আমাকে বাধা দাও। আমি শিষ্টাচার এবং উদার শিল্প পরিচালনা করতে পারতাম, কারণ এগুলো প্রয়োজনীয় ছিল, কিন্তু এই প্রাথমিক গণিত সমস্যাগুলি সমাধান করা সম্পূর্ণ ভিন্ন কিছু। টিচার লিলিথের লেখা দেখে বলে, এটা কি তোমার জন্য খুব কঠিন? লিলিত বলে, হ্যাঁ। টিচার বলে, তুমি একবার চেষ্টা করে দেখো না কেন, ভুল হলে ঠিক আছে। লিওন বলে, এই বাচ্চা, আমি কি তোমাকে উত্তরটা বলতে চাই? লিওন লিলিতকে বলে, ইয়াং মাস্টার, তুমি অবশ্যই করবে না। টিচার রাগ করে লিওনকে বলে, লিওন, ওকে বাধা দেওয়া বন্ধ করো। থিও বলে, লিওন, আমি তোমাকে বলেছিলাম বাধা দিও না। লিলিত মনের মধ্যে বলে, আমার এখন এটা করার সময় নেই, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চেশায়ার খুঁজে বের করতে হবে। চেশায়ার তার 13 বছরের শরৎকালে আমাদের পরিবারের দত্তক পুত্র হয়ে ওঠে। বাবার সাথে বয়সের পার্থক্যের ওপর ভিত্তি করে চেশায়ারের বয়স এখন 11 বছর হওয়া উচিত। এর মানে হলো তাকে মার্কুইস অনিক্সের বাড়িতে আরও 2 বছর নির্যাতন সহ্য করতে হবে। ওটা হবে না। আমার বাবাকে তাড়াতাড়ি চেশায়ার খুঁজে পেতে সাহায্য করা দরকার। প্রথমে এটা করতে আমাকে কাউকে খুঁজে বের করতে হবে, ইন্টেলিজেন্স গিল্ডের ভবিষ্যৎ প্রধান, যিনি বহু বছর পরে বাবার মিত্র হবেন। যদি আমি তাকে আগে থেকে খুঁজে বের করতে পারি এবং আমার পাশে আনতে পারি, শুধু চেশায়ের উদ্ধার করাই সহজ হবে না, বরং ভবিষ্যতের অন্যান্য সবকিছুও সহজ হবে। সেই অসুস্থ ব্যক্তির সাথে দেখা করতে হলে প্রথমে লুকিয়ে বেরিয়ে আসতে হবে, কিন্তু মাত্র 7 বছরের শিশুর শরীরে সীমাবদ্ধতাগুলি অফুরন্ত, আর আমি স্টাডি রুমে গণিতের সমস্যা সমাধান করতে করতে আটকে আছি। আমি ইতিমধ্যেই পুরো 19 বারের টেবিল মুখস্থ করে ফেলেছি। টিচার हैरान হয়ে বলে, মাই লেডি? লিলিত বলে, হ্যাঁ টিচার। টিচার বলে, তুমি এটা কিভাবে করলে? লিলিত বলে, ক্ষমা করবেন। লিওন हैरान হয়ে বলে, বাহ বাচ্চা, তুমি সত্যিই বুদ্ধিমান, হিসাব না করেই কি সমাধান করে ফেলেছ? লিলিত हैरान হয়ে বলে, আমি কি পুরো 19 বারের টেবিলটি লিখে ফেলেছি? এইটা হচ্ছে চ্যাপ্টার 10। লিলিত ভাবে, এইটা কি খারাপ হলো? আমি কিভাবে এই সমস্যার থেকে বেরিয়ে আসব? 7 বছর বয়সী এক মেয়ে 19 কি গুণের তালিকা লিখে ফেলেছে। লিলিত हैरान হয়ে মনের মধ্যে বলে, আরে একটু দাঁড়াও, হয়তো এটা এত খারাপ কিছু নয়। সবসময় খুব কম বাচ্চাই থাকে যারা মানসিক গণিতে ভালো, তাই না? আমি শুধু বেসিক কাজগুলো দ্রুত শেষ করব এবং সময় নষ্ট কমাবো, যাতে বাবাকে তাড়াতাড়ি সাহায্য করতে পারি। লিলিত খুশি হয়ে হাত উপরে তুলে টিচারকে বলে, শিক্ষক, আমি কি সব ঠিকঠাক বুঝতে পেরেছি? টিচার একটু চমকে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কিভাবে করলে? লিলিত বলে, আপনি এটা এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন, এটা সহজ ছিল। টিচার বলে, না, আমি তোমাকে কি শিখিয়েছি? লিলিত বলে, যদি 2টি অ্যাপেল 3 বার দেখা যায় তাহলে তা 6টি হয়। আমাকে শেখানোর জন্য ধন্যবাদ শিক্ষক। টিচার একটু অবাক হয়ে জোরে বলে,
কিন্তু আমি তোমাকে বলিনি যে যদি 19টি আপেল 9 বার দেখা যায় তাহলে তা 101 হবে। লিলিত ভাবে, শুধু পিছলে যেতে দাও, ঠিক আছে। লিলিত বলে, আপনি বলেছিলেন গুণের পরে ভাগ আসে, তাই না? এটা অনেক মজার, দয়া করে আমাকে আরও বলুন। টিচার অনেক খুশি হয়ে বলে, আমি বিশ্বাস করি রাজকুমারী 100 বছরে একবার আসা একজন প্রতিভা। তুমি নিঃসন্দেহে একজন বিরল প্রতিভা। বিরল প্রতিভা বলতে তুমি কি বোঝাতে চাও? লিলিত এখন খাবার খেতে আসে, আর এক টুকরো খাবার খেয়ে লিলিথের কাছে অনেক বেশি মজা লাগে। থিও লিলিতকে বলে, লিলিত, এটা কি এত সুস্বাদু? লিলিত বলে, এটা সেরা। থিও চামচ করে লিলিথের সামনে এনে বলে, এটাও চেষ্টা করে দেখো তো লিলিত। লিওন বলে, ছোট্ট, এটাও চেষ্টা করে দেখো। থিও লিলিতকে দেখে বলে, হা, খুব সুন্দর। মা, লিলিত সত্যি কাঠবিড়ালির মতো দেখাচ্ছে। লিওনের মা বলে, সে যখন এত ভালো খায় তখন তাকে দেখতে খুব সুন্দর লাগে। সাবধান, তোমার পেটে ব্যথা হতে পারে, তাই ধীরে ধীরে খাও। লিলিত বলে, ঠিক আছে। লিলিত মনের মধ্যে বলে, এই দামি ম্যাকারনগুলো এভাবে খেতে পারা, এটাই স্বর্গ। বাহিরে থেকে কে যেন আসছে গাড়িতে করে। লিওনের মা বলে, ওহ, সে কি কাউন্টেস ব্যালেরিনা? থিও দেখে বলে, হ্যাঁ, এরিকাও এখানে। লিওন হ্যারান হয়ে বলে, কি, মিস এরিকা? লিওন লিলিতের পিছনে পালায়। এরিকাকে দেখে লিলিত বলে, কি হলো বড় ভাই, তুমি কি লুকিয়ে আছো? কিছুই ঢেকে রাখা হয়নি। লিওন বলে, ওহ, সত্যি বলতে এটা খুব বিরক্তিকর। লিওন লিলিতকে টাইট করে জড়িয়ে ধরে। লিলিত বলে, কি সমস্যা? লিলিত মনের মধ্যে বলে, তাহলে এরিকা সেই বিশাল মাকড়সার ঘটনার শিকার হয়েছিল। এরিকা খুশি হয়ে লিওনকে ডাকে আর তার কাছে যায়। এরিকা কাছে গিয়ে দেখে লিওন লিলিতকে জড়িয়ে ধরে আছে। এরিকা গম্ভীর আওয়াজে বলে, কি হচ্ছে লিওন? এরপরে লিলিতকে দেখে জোরে বলে, এই মেয়েটিকে। লিলিত মনের মধ্যে ভাবে, হঠাৎ করেই মেজাজটা প্রেমযুদ্ধের মতো হয়ে গেল। এরিকা আবার জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? লিলিত মনের মধ্যে বলে, না, তুমি এমন কিছু কেন বলবে যা শুনে মনে হচ্ছে এমন? এটা তো মধ্যবয়সী প্রেমের দৃশ্য নয়। লিওনের মা এরিকার কাছে বলে, এরিকা, তোমার কপাল কেমন আছে? এখন কি অনেক ভালো? এরিকা লিওনের মাকে বলে, হ্যাঁ ম্যাডাম, এখন অনেক ভালো, কিন্তু এই মেয়েটিকে? লিওনের মা বলে, সে লিওনের কাজিন। এরিকা হ্যারান হয়ে বলে, তাই না? ডিউক অফ রুবিনস্টাইন হয়তো আসছেন, তাই না? সে কি সত্যিই ফিরে এসেছে? লিওনের মা বলে, হ্যাঁ, গতকালই এসেছে। এরিকা লিওনের মাকে বলে, দেখো, তোমার আমাকে বলা উচিত ছিল। এরিকা লিলিতের কাছে যায় আর বলে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এরিকা বলে, তুমি ডিউক কন্যা, তোমাকে সত্যিই একজন দেবদূতের মতো দেখাচ্ছে। তুমি আমাকে চমকে দিয়েছ, আমি প্রায় জেলাস হয়ে পড়ছিলাম। আমি এরিকা ব্যালেরিনা, আমার বয়স 12 বছর। লিলিথ নিজের পরিচয় দেয়, আমি লিলিথ রুবিনস্টাইন, আমার বয়স 7 বছর। তুমিও সুন্দর, রাজকন্যার মতো। এরিকা শুনে বলে, কি, সত্যি? ধন্যবাদ লিলিথ। আর একটা কথা, আমি ইতিমধ্যেই লিওনের সাথে আমার জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছি। লিওন রাগ করে বলে, তুমি কি পাগল, না কে এটা ঠিক করে? এরিকা লিলিথকে বলে, আমরা পরে পরিবারে ফিরে আসব, তাই তুমি আমাকে আগে থেকেই বড় বোন বলে ডাকতে পারো। চলুন একটু খোলামেলা কথা বলি এবং একসাথে থাকি, ঠিক আছে? লিওন মন খারাপ করে বলে, উফ, আমি সত্যি এটা পছন্দ করি না, সত্যি বলছি। লিলিথ মনের মধ্যে একটু শখ হয়ে বলে, মনে হয় সে লিওনের প্রতি আগ্রহী, থিওর প্রতি নয়, রোমান্টিক লক্ষ্য হিসেবে। এরিকা খারাপ ছেলেদের পছন্দ করে, তাই না? এখন রাত হয়ে যায়। রাতে এনক রুমে অনেক জোরে দরজা খুলে ঢোকে। আমার রাজকুমারী বলে ডাক দেয়। সে লিলিতকে কোলে নিয়ে মুখের সাথে মুখ ঘষতে থাকে। লিলিত বলে, বাবা, সত্যি বলছি, যদি দরজাগুলো পড়ে যেত? লিলিত বাবাকে ডেকে বলে, বাবা, তুমি কি রাতের খাবার খেয়েছ? এনক বলে, রাতের খাবার? কটা বাজে? আমি কিছুক্ষণ আগে রাতের খাবার খেয়েছি। ভালো কাজ, তোমার খাবার বাদ দেওয়া উচিত নয়। আমিও বাইরে গিয়েছিলাম এবং আমার মাসি আর আমার বড় ভাই বোনদের সাথে সুস্বাদু কিছু খেয়েছিলাম। আমরা আমার মাপ নিতে দর্জির কাছে গিয়ে কাপড় অর্ডার করলাম। মাসি আমাকে 10 সেট কিনে দিয়েছে, জানো? এনক বলে, হা হা,
তুমি কি এটা পছন্দ করেছো? লিলিত বলে, সে আমাকে একটা রাজকুমারীর পোশাকও কিনে দিয়েছে। এনক বলে, 1 মিনিট অপেক্ষা করুন। আজ সারাদিন পড়াশোনা করেছো তাই না? লিলিত বলে, সারাদিন নয়, মাত্র 3টে পর্যন্ত। এনক লিলিতকে বলে, দুঃখিত রাজকন্যা আমার, আমি শুধু তোমাকে শিষ্টাচার শেখানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু দাদু আমাকে নানা ধরনের অতিরিক্ত কাজ করতে বাধ্য করেছিলেন। লিলিত বলে, তুমি কিসের কথা বলছো? অবশ্যই সব কিছু শিখতে হবে, পড়াশোনা মজার। এনক হেরান হয়ে বলে, আসলে মজা? লিলিত বলে, হ্যাঁ, তুমি যদি আমাকে পড়াশোনা করাতে না দিতে তাহলে আমি শিম্পাঞ্জির মতো বুদ্ধিমত্তা অর্জন করতাম। না রাজকুমারী, তুমি এখনো খেলতে পারো, তুমি পড়াশোনা করে সময় বের করতে পারো। লিলিত বলে, উফ, আমি এখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, পড়াশোনা আরও মজাদার, এটা মোটেও কঠিন নয়। এনক বলে, সত্যি? লিলিত বলে, হ্যাঁ সত্যি, যদি এটা কঠিন এবং একঘেয়ে হয়ে যায় আমি তোমাকে জানাবো। এনক খুশি হয়ে বলে, আসলে গণিত শিক্ষক বলেছিলেন যে তুমি একজন প্রতিভাবান, কিন্তু আমিও তা বলতে পারি। লিলিত বলে, সত্যি? লিলিত মনের মধ্যে বলে, প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য প্রশংসা পাওয়া লজ্জাজনক, কিন্তু বাবা এটা পছন্দ করেন। এনক বলে, আমার সন্তান কাকে অনুসরণ করে? তুমি এত বুদ্ধিমত্তা কার কাছ থেকে পেয়েছো? লিলিত বলে, আমি বাবার পিছনে লেগে গেলাম। এনক শুনে হা 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 করে হাসে। লিলিত বলে, বাবা, আজ তুমি ব্যস্ত ছিলেন তাই না? তুমি অনেক পরিশ্রম করেছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের মেধাবী মেয়েটা খুব পড়াশোনা করছে, তাই বাবা শুধু খেলাধুলা করতে পারে না। লিলিত মনের মধ্যে বলে, বাবা আমাকে নিয়ে গর্বিত, এতে আমার খারাপ লাগে না। একজন প্রতিভাবান ব্যক্তি হওয়াটা ভালো লাগে, আমি এটা ফেরত নেব। আসলে আমার কোনো প্রতিভা নেই। আর এইটা বলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন বেশি করে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।